আমাদের 4 বছরের রিলেশনশিপ, কিন্তু সে বেকার। বেকার থাকার কারণেই আমি তাকে অনেক বেশি প্রেশার দিচ্ছিলাম কাজকর্ম করার জন্য। তার পরবর্তীতে তার অনার্স কমপ্লিট করার পর সে একটা ভালো চাকরি পাইছে বাইং হাউসে। চাকরি পাওয়ার পর থেকেই ও একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। চেঞ্জ হয়ে যাওয়ার পর তাকে আমি বলতেছি, তুমি আমাকে অনেক বেশি ব্যস্ততা দেখাচ্ছ, কেন তুমি আমাকে এত বেশি ব্যস্ততা দেখাও? সে আমাকে বলতেছে, আমার এখন আর তোমাকে ভালো লাগে না। তারপর আমি বলতেছি, কেন, তুমি কি অন্য কাউকে পেয়ে গেছো? সে আমাকে ডিরেক্ট বলে, আমি অন্য কাউকে পেয়ে গেছি, আমি চাই না তোমাকে। তারপর আমি বলতেছি, 4 বছর রিলেশনশিপ করে তোমার মতো বেইমান এই কথা বললো আমাকে। এই কথা বলার পর আমি বললাম, দেখবা আল্লাহ একদিন তোমাকে শাস্তি দিবে। তারপর সে হাসতে হাসতে বলতেছে, আসলে শাস্তি দিবে না, আমি তো তোমাকে ভালোই বাসি না, আমি তোমাকে শুধুমাত্র কাজে ইউজ করছি। এগুলো বলেই সে কলটা কেটে দিছে। আমি অঝরে কাটতেছিলাম। 6টা মাস পর্যন্ত শুধু কাঁদছি আর কাঁদছি, কারণ তার সাথে আমার 4টা বছরের মধ্যে ফিজিক্যাল সম্পর্ক বহুবার হয়েছে। আমি নিজেকে মানাতে পারছি না। সে আমাকে খেয়ে দিয়ে ছেড়ে দিয়েছে, বিষয়টা এরকম মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, আমি অনেক কান্নাকাটি করছি, অনেক জিদ করলাম। জিদ এটাই করলাম যে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। তার পরবর্তীতে আমার ফ্যামিলি আমার জন্য একটা ছেলে ঠিক করছে। আমি আমার ফ্যামিলির পছন্দ অনুযায়ী বিয়েটা করেই ফেলবো এই সিদ্ধান্ত নিলাম। যাই হোক, তাকে এখনো বলতে পারি নাই। তবে আমার 2 দিন পর বিয়ে। এরই মাঝে আমি ওকে কল দিয়ে বললাম, দেখো আমার 2 দিন পর বিয়ে, তোমার দাওয়াত, আমার বিয়েতে তুমি অবশ্যই আসবা। তারপর সে আমাকে বলতেছে, সত্যিই তোমার বিয়ে? তারপর আমি বলতেছি, সত্যিই আমার বিয়ে। তার পরবর্তীতে এই কথা বলে আমি কলটা কেটে দিছি। যাই হোক, তুমি বিয়ের দিন আসবে। এর পরবর্তীতে অবশেষে আমার বিয়ের দিন দেখতেছি যে ও ঠিকই আসছে। আসার পর আমি ওর সাথে কথা বললাম, কি অবস্থা, কেমন আছো? সে আমাকে বলতেছে, আমি তো ভালো নেই। তারপর আমি বলতেছি, কেন, কি হয়েছে, কোনো সমস্যা? তারপর বলতেছে, আমি তোমাকে চাই। আমি বলতেছি, অলরেডি আজকে আমার বিয়ে, একটু পর আমার বর চলে আসবে, এখন আমি ছবি উঠাচ্ছি, ছবি উঠাতে দাও একটু। তখন ওই মুহূর্তে আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি উঠাচ্ছিলাম। সে তখন আমাকে জড়ায় ধরলো, ধরে বলতেছে, আমি চাই তোমাকে। আমি বলতেছি, আমি চাই না তোমাকে, একটু পর আমার বর চলে আসবে। তার পরবর্তীতে ওকে ছাটকে দিয়ে ফেলে আমি ছবি টবি উঠাই। অবশেষে আমি স্টেজে চলে গেলাম এবং আমি বিয়েটা করে ফেললাম। বিয়েটা করে ফেলার পর আমি চলে গেলাম শ্বশুরবাড়িতে। যাই হোক, শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমি যখন ফিরানি আমি আমার বাবার বাড়িতে আসলাম। বাবার বাড়িতে আসার পর সে আমাকে কল দিয়েছে। কল দিয়ে বলতেছে, তুমি কি তোমার সংসারটা করতে চাও? তারপর আমি বলতেছি, সংসার আমি করতে চাই। সে আমাকে বলতেছে, আমি চাই না তোমার সংসারটা তুমি করো, তুমি আমার কাছে চলে আসো। আমি বলতেছি, আমি তোমার লাইফ থেকে হারিয়ে গিয়েছি, এখন কেন তুমি আমাকে এইসব কথা বলতেছো? তখন সে আমাকে বলতেছে, জানো অনু একটা কথা, তুমি আমাকে যেদিন বিয়ের খবরটা জানাইছো, যেই দিন তুমি বিয়েটা করে ফেলবা আমাকে জানাইছো, ঠিক ওই দিন আমি তোমাকে ছেড়ে যেই মেয়েটার সাথে আমি প্রেম করছিলাম, যে মেয়েটাকে আমি বিয়ে করবো ভাবছিলাম, ওই মেয়েটা আমাকে ছেড়ে ওই দিনে চলে গেছে। ওই দিনে সে আমাকে বলল, আমি তোমাকে আর চাই না। এই কথা বলেই সেও তার বিয়ের ডেটটা জানাই দিচ্ছে। দেখো, আমার কপালটা এতই খারাপ, নিয়তির এমনই একটা হার যে তোমারও বিয়ে হয়ে যাচ্ছে, সেও আমাকে ছেড়ে বিয়ে করে নিচ্ছে। দেখো, একটা সময় আমি তোমাকে ঠিকই অবহেলা করে তোমার সাথে ব্রেকআপ করছি, অনেক কিছুই করছি, কিন্তু দেখো এখন কিন্তু আমি একটুও ভালো নেই। আমাকে ও ছেড়ে চলে গেল, তুমিও ছেড়ে চলে গেলা। আমি কি এমন দোষ করছিলাম বলো? আসলে তোমার অভিশাপ লেগে গেছে অনু। তুমি যখন আমাকে বললা তুমি আমাকে ঠকাইছো, তুমি আমার সাথে প্রতারণা করছো, তোমার সাথে ঠিকই অন্যজন করবে, এই কথাটা তুমি বলছো না অনু, ঠিক ওইরকম ভাবেই কথাটা আমার জীবনে লেগে গেছে অনু। তোমাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। তারপর আমি বলতেছি, কেন থাকতে পারবা না? ঠিকই তো একটা সময় বলছো আমাকে ছাড়াই তোমার জীবন যাবে, আর এখন আমি বিয়ে করে ফেলার পর তুমি এসব কেন বলতেছো? তারপর বলতেছে, অনু আমি তোমাকে চাই, প্লিজ কাম ব্যাক। তারপর এই কথাটা যখন ও আমাকে বললো, আমি কলটা কেটে দিয়ে আমি রোমে গিয়ে কাঁদতেছি, কারণ আমি ওকে ভুলতে পারি নাই। আমার এখনো হাজবেন্ডের সাথে কিছুই হয় নাই। যাই হোক, সবশেষে আমি চিন্তা ভাবনা করলাম, বিয়ে করছি তো কি হয়েছে, আমি ওকে নিয়ে পালিয়ে যেতে পারি তো। তারপর আমি সিদ্ধান্ত নিয়ে আমি সব জিনিসপত্র নিয়েই আমার শ্বশুরবাড়ি থেকে আমি ওর সাথে পালিয়ে গেলাম। পালিয়ে যাওয়ার পর ওর সাথে আমি বেশ ভালোই আছি। প্রায় 1 বছর যাওয়ার পর দেখতেছিলাম যে ও আমাকে আবারও অ্যাভয়েড করতেছে, আবারও ঠিক একই রকম ভাবে সে আমাকে ঠকানোর চেষ্টা করতেছে। অন্য একটা মেয়ের সাথে আবারও সে প্রেমের সম্পর্কে জড়িত হয়েছে। সে আমার জীবনটা পুরো ধ্বংস করে ফেলছে, শুধুমাত্র আমাকে ইমোশনাল কথা বলে বলে। আমি তার ইমোশনাল কথা শুনলেই একেবারে নরম হয়ে যাই।
যাই হোক, একটা ইয়ার পর আমি নিজেই সিদ্ধান্ত নিলাম ওকে আমি ডিভোর্স দিব। তারপর আমি বলতেছি আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। সে আমাকে বলতেছে কেন তুমি আমাকে ডিভোর্স দিবা? তারপর আমি বলতেছি আমি চাই না আমার হাজবেন্ড অন্য কোনো নারীর সাথে প্রেমের সম্পর্কে থাকুক। সে আমাকে বলতেছে আচ্ছা তুমি কিভাবে জানতে পারছো? আমি বললাম আমার জানাটা কোনো ব্যাপার না, তবে আমার সিদ্ধান্ত এটাই। তারপর সে আমার হাত পা ধরে আমার কাছে অনেক ক্ষমা চাচ্ছিল, আমিও আর কি ক্ষমা করলাম। আমি জানতাম না সে আমার সাথে এত বড় একটা খেলা খেলবে। সে আমাকে বোঝাই শোনাই, সে আমাকে বলে আমরা একটা বেবি নিব। যাই হোক, তার কথা অনুযায়ী একটা বেবি নিলাম। প্রায় বিয়ে সম্পর্কটা 3 বছর হয়েছে, আমার বেবিটা হয়েছে। বেবিটা হওয়ার পর প্রায় দুজন মিলে অনেক ভালো আছি। 3 মাসের মাথায় আমার হাজবেন্ড আবার অন্য একটা মেয়ের সাথে রিলেশনশিপে। এগুলো আমি আর মানতে পারছি না। আমি তখন বলতেছি তুমি আমাকে প্লিজ আর কষ্ট দিও না। সে তখন আমাকে বলতেছে তুই এবার যা ইচ্ছা তাই কর, তুই না বলছিস তুই আমাকে ডিভোর্স দিবি, তুই না অন্য ছেলেকে বিয়ে করছিলে, যা এবার চলে যা, বাচ্চাটাকে নিয়ে এবার চলে যা। আমি বলতেছি কি বলতে চাচ্ছ তুমি? সে তখন বলতেছে আমি তো চাইছিলাম তোর একটা বাচ্চা হোক, তারপর তোর যা ইচ্ছে তা হোক, কারণ তোর বাচ্চা হয়ে গেলে আর তোর এসব রং রূপ সব চলে গেলে তোকে অন্য কোনো ছেলে বিয়ে করবে না। আমি বলতেছি ও তাই? রিয়েলি? ওকে ফাইন, তুমি যেহেতু তোমার মনে রেখে দিছো আমাকে কষ্ট দিবা, কষ্ট দাও, নো প্রবলেম। এই কথা বলেই আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম। বাবার বাড়িতে প্রায় আজকে 3 মাস সে আমার কোনো খোঁজ খবর নেয় না। জানি না কি হবে, জানি না এর শেষ পরিণতি কি হবে, তবে এখনো পর্যন্ত বাবার বাড়িতে পড়ে আসছি, কোনো খোঁজ খবর নেয় না আমার। 3 মাস হয়েছে, আমি কল দিলে কল কেটে দেয়, হয়তো বা আমাদের ডিভোর্স হয়ে যেতে পারে। আপু তুমি প্লিজ আমার উদ্দেশ্যে কিছু কথা বলে যাবা, এই হলো আমার জীবনের কাহিনী। আপু শোনো, আমি তোমাকে একটা কথা বলি, যেহেতু তোমার খোঁজখবর সে নিচ্ছে না, যেহেতু তার অন্য জায়গায় প্রেম আছে, সেহেতু তুমি ভালো থাকতে পারবা না। বারবার কি একটা মানুষকে ভালো করা যায়? যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপই থাকে, তার চরিত্র কখনো ভালো হয় না। সো আমি তোমাকে বলবো এটাই ভালো হবে, তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও। কারণ তোমার মৃত্যুর আগ পর্যন্ত তার এসব বেয়াদবি, তার এসব লুচ্ছামি, তার এসব প্রেম প্রীতি এগুলো সহ্য করতে পারবা না তুমি। সে তো অন্য একটা মেয়েকে নিয়ে ভালোই আছে, তুমি তো তোমার বাবার বাড়িতে পড়ে আসছো, অনেক কষ্ট পাচ্ছ। সো আমি তোমাকে বলবো তুমি ডিভোর্স দিয়ে তোমার বাবার বাড়িতে কিছু একটা করো, কোনো একটা কাজকর্ম ধরো, অনেক বেশি ভালো থাকতে পারবা বোন। প্রয়োজনে তুমি অন্য কোথাও দেখো, অন্য জায়গায় বিয়ে করো, অন্য কিছু করো, কাজকর্ম করো, তবে তুমি ডিভোর্সটা নিয়ে নাও। তার একটাই কারণ আমি এরকম অনেক দেখেছি, শেষ পর্যন্ত জানো সংসার জীবনে মেয়েটার জীবনটাই ধ্বংস হয়ে যায়, বা ছেলেটার জীবনে ধ্বংস হয়ে যায় যাদের চরিত্র খারাপ হয় আর কি। ওর চরিত্র যেহেতু খারাপ, ওর চরিত্র তুমি কখনো কোনোদিন সোজা করতে পারবা না। ওই যে একটা কথা আছে না খাস বাংলায়, কুকুরের লেজ বাঁকা বাঁকাই থাকে, কুকুরের লেজ কখনো সোজা হয় না। সো যাদের চরিত্র খারাপ তারা কখনোই ভালো হয় না, আমি ভালো হইতে দেখিও নাই। তুমি এইটুকু সিদ্ধান্ত নিতে পারো, আর বাকিটুকু বলবো তুমি তোমার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নাও। অ্যান্ড আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আপুটির উদ্দেশ্যে ছোট করে একটি কমেন্ট করে যাবেন। অ্যান্ড আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আপুটির উদ্দেশ্যে একটা কমেন্ট করে যাবেন, একটা সলিউশন দিয়ে যাবেন। সো আল্লাহ হাফেজ।